আজকের ফিজিক্যাল সায়েন্স ক্লাসে আমরা যে টপিক ডিসকাস করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, তাপ এবং তাপের ঘটনাসমূহ, যাকে ইংলিশে বলতে পারি হিট অ্যান্ড থার্মাল ফেনোমেনা। দেখো, তাহলে প্রথমেই আমাকে যে টপিক নিয়ে ডিসকাস করে নেওয়া দরকার বা যেটা সম্বন্ধে আলোচনা করা দরকার সেটা হচ্ছে হিট। এই হিট বা তাপ বলতে আমরা কি বুঝি? হিট বা তাপ কি কে বলতে পারে? বলা উচিত, কিন্তু তাপ কাকে বলে এটা অত্যন্ত সহজ একটা টপিক। তাপ কাকে বলে? তাপ হলো, ভালো করে শুনে রাখো, এটা হচ্ছে একটা বিশেষ শক্তি বা এনার্জি। তাপ হলো বিশেষ একটা শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। লিখে দাও, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর যা বর্জন করলে বস্তু শীতল হয় বা ঠান্ডা হয়। ওকে, এই গেল হচ্ছে তাপের সংজ্ঞা। তাহলে তাপ হচ্ছে এমন একটা শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, বর্জন করলে ঠান্ডা হয়। এবার আমাদের যেটা জানার দরকার, তাপের একক কী? প্রত্যেকেই জানে, বলা উচিত। তাপের একক কী? লিখে রাখো, তাপের দুটো একক পড়া মানে আমাদের দুটো একক সবসময় পড়তে হয়। একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। সিএস একক কী? সিএস একক হচ্ছে ক্যালোরি। আমি নোটও দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এসআই একক কি? জুল। ক্যালোরি ও জুলের পারস্পরিক সম্পর্ক কি আমরা প্রত্যেকে জানি, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। মনে থাকবে, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। এবার এই তাপের মাত্রা কি কে বলতে পারে? তাপের মাত্রা কী হবে? এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। যেহেতু তাপ হলো একটি বিশেষ শক্তির মাত্রাও যা, এক্ষেত্রে তাপের মাত্রা তাই হবে। শক্তির মাত্রা আবার কার্যের সঙ্গে একই, mL² T⁻⁻², যেন মনে থাকে, যেন। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। চলো, এবার আমরা জানার দরকার তাপ ক প্রকার হয়। দেখো, শুনে রাখো, কারণ তাপের এগুলো আমি পরে আলোচনা করব। কী প্রকার হয়? বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ, এই 3 প্রকার হচ্ছে তাপের প্রকারভেদ। এই তাপ ব্যাপারটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করছি। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, কোন যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় বলা যাবে? লিখে রাখো, পরিমাপক যন্ত্র কে বলতে পারে? কোশ্চেন আছে, জিকের কোশ্চেনও ইম্পর্টেন্ট, সায়েন্সের কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট। পরিমাপক যন্ত্র কোন যন্ত্রের সাহায্যে? ক্যালোরিমিটার। নোট ডাউন করে নাও, ক্যালোরিমিটার। ওকে, পরিমাপক যন্ত্র কি? ক্যালোরিমিটার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। দেখো, যখনই আমরা তাপ পড়া কমপ্লিট করব, তাপের পরের টপিকই আমাদের কী জানতে হবে? দ্যাট ইজ উষ্ণতা। দেখো, পরীক্ষা প্রায় চলে এসছে। এবার আমি এই সপ্তাহে প্রায় প্রত্যেক দিন বিকালবেলা দিয়ে ক্লাস নেব। একটু তোমরা প্র্যাকটিস করতে থাকো। বুধবার দিন ফুল 115 নম্বরে মক টেস্ট নেব, ফুল মক টেস্ট। পরীক্ষার আগে যেন 4টে মক টেস্ট নিতে পারি। ওকে, উষ্ণতা, যাকে ইংলিশে কী বলো? ওকে, দাঁড়াও। টেম্পারেচার। দেখো, আচ্ছা, দেখে নাও উপরের পার্টটা, একটু স্ক্রিনশট নিয়ে নাও। জাস্ট স্টার্ট করেছি আমি, শুরু করে একটু স্ক্রিনশট নিয়ে নাও। হচ্ছে? চলো, দেখো, উষ্ণতা কাকে বলি? কে বলতে পারে উষ্ণতা বলতে আমরা কি বুঝি? দেখো, উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থা। ভালো করে শোনো, উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থা। তাহলে উষ্ণতা হলো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় কোনো বস্তু অন্য বস্তু থেকে তাপ নেবে না তাকে তাপ দেবে। তাহলে লিখে নাও, এটি হলো, জাস্ট আমি এইটুকু পরে লিখে রাখছি, এটি হলো বস্তুর বিশেষ তাপীয় অবস্থা। মনে থাকবে, বস্তুর বিশেষ তাপীয় অবস্থা। তাহলে এই তাপীয় অবস্থা কি, এটা আনলাইন করে হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাপীয় অবস্থা বা থার্মাল পজিশান, এটাই কি বলতে পারি? এটাই ঠিক করে দেয় যে কোনো বস্তু অপর বস্তুর সঙ্গে টাচে থাকলে তাকে তাপ দেবে নাকি তার থেকে তাপ নেবে। অসুবিধা নেই। এবার চলে এসো এই উষ্ণতার একক কি কে বলতে পারে? উষ্ণতার একক কি? মোটামুটি এর কিন্তু সিজিএস এসআই একক নয়, এর ব্যবহারিক একক মোটামুটি 3 রকম। অনেক ধরনের আছে, তার মধ্যে 3 ধরনের আমায় জানতে হবে। কী? একটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা ডিগ্রি ফারেনহাইট, আর একটা কেলভিন। তোমরা বানানকেও লিখতে পারো, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, কোনো সমস্যা নেই। এবার এদের মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা এগুলো ছোটোবেলা থেকেই পড়ি, আমাদের এই এক্সামগুলোর টাইমে জাস্ট শর্টে যতটুকু বলে দেওয়া সম্ভব লিখে নাও। S/5 ইজ ইকাল টু F-32/9 ইজ ইকাল টু K-273
বাই কে বাই 5। কোনো অসুবিধা নেই। এই ফর্মুলাটা মনে রাখো, তাহলে এই তিনটের মধ্যে আমরা পারস্পরিক সম্পর্ক কিন্তু বের করে দিতে পারো। c/5 = f - 32/9 = k - 273/5। ওকে, কোনো অসুবিধা নেই, মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর একটা জাস্ট মনে রেখো যে কেলভিন = ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। এটা আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটাতেও বলেছিলাম, হ্যাঁ কি না, যে ডিগ্রি সেন্টিগ্রেডের যার মান হবে সেই মানের সঙ্গে 273 সংখ্যাটা যোগ করে দিলে আমরা কেলভিনতার মান পেয়ে যাব। ওকে, হ্যাঁ কি না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব আসে। এবার চলো এর মাত্রা কেউ বলতে পারবে? উষ্ণতার মাত্রা কি? এই কে বলতে পারে উষ্ণতার মাত্রা কি? কেউ বলা যাবে? লিখে নাও, উষ্ণতার মাত্রা হচ্ছে থিটা। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উষ্ণতার মাত্রা কি? উষ্ণতার মাত্রা হলো থিটা। হচ্ছে, হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে এই গেল হচ্ছে উষ্ণতার ব্যাপার। তাহলে উষ্ণতার তিনটে আমরা ব্যবহারিক একক পেলাম, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক পেলাম, কোনো অসুবিধা নেই। চলো, নেক্সট আমার যেটা জানার দরকার, আপেক্ষিক তাপ, বা যেটাকে বলি স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপ একটু তাড়াতাড়ি লিখবে, যাতে একদিন একটা চ্যাপ্টার শেষ করা যায়। স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কাকে বলি? আপেক্ষিক তাপ খুব গুরুত্বপূর্ণ। কেউ বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে আপেক্ষিক তাপ কাকে বলে? দেখো, শুনে নাও। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বললাম, সেটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, 1 ডিগ্রি কেলভিন হতে পারে, যা ইচ্ছা হতে পারে। 1 ডিগ্রি কেলভিন না, 1 কেলভিন, যাই হোক, সেখানে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি? ওই পদার্থের আপেক্ষিক তাপ। লিখে নাও, কোনো পদার্থের, জলদি নোট ডাউন করো, কোনো পদার্থের একক ভরের উষ্ণতা, একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বা 1 একক বলতে পারো, বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, ওকে, 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেই তাকে কী বলা হয়? ওই পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা কি? একক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেউ বলতে পারবে এই আপেক্ষিক তাপের একক কি? একক আমরা সবসময় দুটো পদ্ধতিতে পড়ি, এসআই আর সিজিএস। এসআই পদ্ধতিতে বা সিজিএস পদ্ধতি একক কি? প্রথমেই আমরা দেখব সিজিএসে, লিখে নাও, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। মনে থাকবে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসআইতে কী হবে? এসআইতে হবে জুল পার কেজি কেলভিন। এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে থাকবে। এইগুলো পরীক্ষার ক্ষেত্রে খুব আসে। হচ্ছে, দেখো, একটা টপিক এগোচ্ছে, একটু ভালো করে দেখে নাও। হয়েছে না হয়নি? হলে বলবে, না হলে বলবে আমাকে, বোঝা গেছে? চলো, এরপরে আমাকে কোনটা বলো। আমরা এসআইতে আমাদের ভেবে দেখো, এসআইতে যে এককটা আমরা কি দেখি, মূল এককের উষ্ণতা একক কী আছে? কেলভিন আছে কি না, হ্যাঁ কি না? আর সিজিএসে ব্যবহারিক কী হিসাবে ইউজ করা হয়? সেন্টিগ্রেড ইউজ করা হয়, সেন্টিগ্রেড, হ্যাঁ কি না? যখনই কোনো এসআইয়ের একক মাস্ট কেলভিন হবে। দেখো, ফার্স্ট চ্যাপ্টারের কথা মনে করে দেখো, যেখানে এককতার পরিমাপ, সেখানে বলেছিলাম এসআই পদ্ধতিতে 7খানা মূল এককের মধ্যে তাপ, তার সঙ্গে কেলভিন বলা ছিল। তাহলে তাপ কেলভিনের যে এককটা, এটা পুরোপুরিভাবে এসআই একক। আর সেন্টিগ্রেড ক্ষেত্রে ব্যবহারিক একক হিসাবে ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করা হয়। আর ডাক্তারি স্কেলে কী ইউজ করা হয়? ফারেনহাইট ইউজ করা হয়। ওকে, চল দেখো, নেক্সট আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, সহজ টপিক, তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা ইংলিশে কি বলি? ইংলিশে বলা হয় থার্মাল ক্যাপাসিটি। কেউ বলতে পারবে তাপগ্রাহিতা কি বলা উচিত? বৈশাখী বলা উচিত, রিয়া বলা উচিত, সুস্মিতা বলা উচিত। তোমাদের হয়েছে আগে এগুলো। যে শুনতে পেলাম না, যে কার কিসের লাগে বলো, বুঝলাম না। কোনো বস্তু উষ্ণতা, আচ্ছা, তাহলে আগে বলো, আমি তোমাদের স্ক্রিনে আপেক্ষিক তাপ বলছি, তাহলে আপেক্ষিক তাপের সঙ্গে তাপগ্রাহিতার কী পার্থক্য?
একদমই তাই, ভেরি গুড, সুন্দর সুন্দর, এটাই মেন পার্থক্য। তাহলে একক ভর যে কথাটা আছে এটা একমাত্র তোমার আপেক্ষিক তাপের ক্ষেত্রে প্রযোজ্য, আর তাপগায়ে যখন আমরা আলোচনা করব তখন একক ভর কথাটা উল্লেখ হবে না। কোনো বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা, লিখে নাও, কোনো বস্তুর উষ্ণতা 1 একক বা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, ওকে, তাই কি বলা হয়, তাকে তাপগ্রাহিতা বলা হয়। এবার একইভাবে একক কি হবে, দেখো একক দুজনের প্রায় সেম, তবে সামান্য পরিবর্তন কিসের কারণে হবে, সামান্য পরিবর্তন তোমার একক ভরের কারণে হবে। অর্থাৎ এখানে কেজি বা গ্রামের কোনো উল্লেখ থাকবে না। তাহলে কি হবে, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, জুল পার কেলভিন, হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই আশা করি। এটা তাহলে কী পেলাম, তাপগ্রাহিতার সঙ্গেই আমাদের যেটা জানার দরকার সেটা কি, জল সম, নোট ডাউন করে নাও, জল সম, যাকে ইংলিশে কি বলি, ওয়াটার ইকুইভ্যালেন্ট। তাহলে ভালো করে শুনে রাখো, এই জল সম কিন্তু প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। জল সম কাকে বলে, তাহলে ভালো করে শোনো, কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় যে তাপ লাগছে সেই তাপটা যত পরিমাণ জলের তাপমাত্রাকে 1 ডিগ্রি বাড়াতে পারবে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও যে কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তার দ্বারা, বলতে সেই তাপের দ্বারা যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানো যেতে পারে, বা উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে পারে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ওই বস্তুর জল সম। ওকে, এবার জল সমর তাহলে একক কী হবে, দেখো জল সমর একক বলতে যে পরিমাণ জল, তাহলে জলের ভরের কথা বলা হচ্ছে এখানে, তাহলে একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম, হ্যাঁ কি না, গ্রাম হচ্ছে সিজিএসএ আর কিলোগ্রাম কি এসআইএ। কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না, রেসপন্স করো, হয়েছে না, বলো, না হলে বলবে, হলে বলবে, লেখা হয়েছে প্রত্যেকের, তাড়াতাড়ি দেখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো নেক্সট আমার যেটা হেডিং করা দরকার, লিখে নাও যে ক্যালোরিমিতির মূলনীতি। আমি শুধু জাস্ট এক্সপ্লেন করে যাব, নোট ডাউন করে নাও, ক্যালোরিমিতির মূলনীতি। দেখো আমি আজকে এই ক্লাস শেষের পর তোমাদের নোট পাঠাবো, একটু আগে তোমাদের অ্যাসিড বেসের নোটটা পাঠিয়েছি, এটা একটু তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, খুব ভালো নোট, যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শুধু জিএনএম এএনএম তো নিশ্চয়ই, এর সঙ্গে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দাও আলাদা করে, WBCS, SLST, PT বা রেলের এক্সাম, সেগুলোর ক্ষেত্রে ওই নোটটা কিন্তু কাজে লাগবে। ভালো করে নোটটা কিন্তু প্রিন্ট করে রেখো, 10 পাতা একটা নোট দিয়েছি, ওর বাইরে কিন্তু অ্যাসিড বেস থেকে কোনো কোশ্চেন পড়ে না। ওকে, কেমিস্ট্রি পার্টটা ফিজিক্স পার্টটা আমি নিউমেরিক্যাল আছে, কিছু আছে, আমি অঙ্ক করিয়ে বা প্র্যাকটিস করিয়ে এগিয়ে যাব। কেমিস্ট্রি পার্টটা যেহেতু বোঝানোর কিছু ব্যাপার নেই, শুধুমাত্র মুখস্থর ব্যাপার, আমি তোমাদের নোট প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। চলো নেক্সট লিখবে ক্যালোরিমিতির মূলনীতি। দেখো এই ক্যালোরিমিতির মূলনীতি কি, অত্যন্ত সহজ একটা নীতি। এখানে কি বলেছে যে ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে, ধরো এই একটা বস্তু তার সঙ্গে এই আরেকটা বস্তু, ভিন্ন উষ্ণতায় থাকা উভয় বস্তুকে যদি পরস্পর তাপীয় সংযোগে আনা যায়, অর্থাৎ পরস্পরকে টাচে আনা যায়, তাহলে কি হবে, ভিন্ন কেন বলছি, ধরলাম একজনের উষ্ণতা θ1, একজনের θ2, ধরলাম θ1টা θ2 থেকে বড়, হ্যাঁ কি না, থিটা বলতে কি, এটা উষ্ণতার পরিমাণ বড়, বেশি, তাহলে কি হবে, যে উষ্ণ বস্তু কি করবে, তাপ বর্জন করবে, সেই তাপটা কে গ্রহণ করবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে। এই পদ্ধতিটা কতক্ষণ চলবে, যতক্ষণ না দুজনের বস্তুর উষ্ণতা সমান না হয়ে যাচ্ছে, অর্থাৎ কতক্ষণ চলবে, যতক্ষণ না তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে। এই কথাটা লিখে রাখো, তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে। আগে বুঝে নাও, তাহলে ভাষাটাই বলছি। তাহলে ভাষারে বললে কি হবে, তোমরা শুনে লিখতে পারো, লিখে নাও, ভিন্ন উষ্ণতা থাকা দুটি বস্তুকে
পরস্পরের সংস্পর্শে আনা হলে উষ্ণতর বস্তু তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তু সেই তাপকে গ্রহণ করবে। এই গ্রহণ বর্জন পদ্ধতিটি ততক্ষণ চলবে যতক্ষণ না দুজনের মধ্যে টেম্পারেচারটা ইকুয়াল হচ্ছে বা তাপীয় সাম্য প্রতিষ্ঠা হচ্ছে। ওকে, অর্থাৎ θ1 = θ2 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই গ্রহণ আর বর্জন, তাহলে এই θ1টা কী করবে, এই θ1 বস্তুটা কী করবে, বর্জন করবে তাপ, আর θ2 বস্তুটা কী করবে, গ্রহণ করবে। আর গ্রহণ আর বর্জনটা সাইমনটেনিয়াসলি একই সঙ্গে ঘটতে থাকবে। হ্যাঁ কি না বলো, বোঝা গেছে না যায়নি? রেসপন্স করবে হ্যাঁ কি না বলো আমাকে প্রত্যেকে। বুঝতে পেরেছো? তাহলে এই গেল ক্যালোরিমিতির মূলনীতি। এই ক্যালোরিমিতির মূলনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার তোমাদের মনে আসতে পারে যে ক্যালোরিমিতি কথাটা কী, মনে করে রাখ, শুনে নাও যে ফিজিক্সের যে শাখায় তাপ শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি। ওকে, ক্যালোরিমিতি কিন্তু একটা সাবজেক্ট, যেমন অপটিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, তোমার মডার্ন ফিজিক্স, এগুলো প্রত্যেকটা ফিজিক্সের ডাইনামিক্স বা মেকানিক্স, এগুলো যেমন ফিজিক্সের একটা ভাগ, তেমনি ক্যালোরিমিতিও কিন্তু ফিজিক্সের একটা বিশেষ ভাগ হচ্ছে। হ্যাঁ কি না, কোনো সমস্যা নেই তো? চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো। আমরা এতক্ষণ উষ্ণতার অনেক কিছু আলোচনা করলাম। এবার যেটা আরম্ভ করবো উষ্ণতা পরিমাপক যন্ত্র, দ্যাট ইজ থার্মোমিটার। দেখো ক্যালোরিমিটার নিয়ে, হ্যাঁ না না না, এখানে কোনো পার্টিকুলার ব্যক্তির কথা আমরা শুনি না। এখানে কিছুটা জুল একটু সঙ্গে জড়িত ছিলেন, তবে মেনলি এটা বলতে পারি যে এটা পুরোপুরি একটা সিদ্ধান্তের মতো। এর কোনো বিজ্ঞানী এর সঙ্গে ইনভলভ নয়। তবে বিজ্ঞানের নাম বলতে গেলে জুল সহ বিজ্ঞানের নাম আসে, তবে কোনো একক বিজ্ঞানীর এটা কোনো সূত্র বা কিছু নয়। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে কি বলতে পারি, থার্মোমিটার। থার্মোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা, অর্থাৎ বলতে পারি উষ্ণতা পরিমাপক যন্ত্র। উষ্ণতা পরিমাপক যন্ত্র, এটা কি? থার্মোমিটার। এই থার্মোমিটার ক ধরনের হয় বলা যাবে? এই থার্মোমিটার 4 ধরনের। দেখো এই থার্মোমিটার মোটামুটি 4 ধরনের। কি কি? পারদ থার্মোমিটার, নোট ডাউন করে নাও। পারদ থার্মোমিটার কোশ্চেন আছে, ক ধরনের থার্মোমিটার লক্ষ্য করা যায়? অ্যালকোহল থার্মোমিটার বা কোহল থার্মোমিটার, অ্যালকোহল থার্মোমিটার, তারপরে গ্যাস থার্মোমিটার, তারপরে হচ্ছে প্লাটিনাম রোধ থার্মোমিটার, প্ল্যাটিনাম রোধ থার্মোমিটার। হ্যাঁ কি না? এই 4 ধরনের থার্মোমিটার লক্ষ্য করা যায়। তবে সবথেকে বেশি এটা লক্ষ্য করা যায় সেটা কি? সেটা হচ্ছে পারদ থার্মোমিটার। এটাকে কি বলা হয়? এটাকেই হচ্ছে বিশেষভাবে প্রস্তুত যে থার্মোমিটার, যেখানে ফারেনহাইট স্কেলের সাহায্যে আমরা কোনো কিছু দেখি, সেটা হচ্ছে কী বলা হয়? পারদ থার্মোমিটার, বা কী বলা হয়? ডাক্তারি থার্মোমিটার। এবার এই যে থার্মোমিটার বললাম না, এই থার্মোমিটারের দুটো অংশ থাকে বা দুটো স্থিরাঙ্ক বর্তমান। সেই স্থিরাঙ্ক কী বলি? একটাকে বলি নিম্ন স্থিরাঙ্ক, আর একটাকে বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তোমরা যে লাইনে যেতে চলেছ সেখানে থার্মোমিটারের ব্যবহার কিন্তু মারাত্মক। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? তাহলে যে প্রমাণ চাপে, যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জল হয় বা জল জমে বরফ হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। কথাটা মনে থাকবে, যে উষ্ণতায় বরফ গলে জল বা জল জমে বরফ। ওকে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? যেখানে জল ফুটে বাষ্প হয়। তাহলে জাস্ট ছোটো করে পয়েন্ট লিখে নিতে পারি যে জল থেকে বরফ যে টেম্পারেচারে হচ্ছে সেটা কি? নিম্ন স্থিরাঙ্ক, বা বরফ থেকে জল, দুদিকে লিখে রাখতে পারো। আর এখানে কি? যেখানে জল ফুটে বাষ্প হচ্ছে সেটা কি? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। হ্যাঁ কি না? মনে থাকবে। তাহলে এখানে আমাদের 3 ধরনের মধ্যে আমরা একটু টেম্পারেচার সম্পর্কে আমরা জেনে নেওয়া দরকার। কি কি? এটা প্রত্যেকেই কম বেশি জানি। ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন, এই 3টের মধ্যে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক জানি আমরা, অবশ্যই জানি, অনেকেই জানি, বেশিরভাগই জানি। তবে একবার আলোচনা করে নিই। দেখো এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বলো তো ডিগ্রি সেন্টিগ্রেডে নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইটে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর এখানে কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে কত? 273 কেলভিন। এখানে কত? 373 কেলভিন। হ্যাঁ কি না? এটা জাস্ট একটু মাথায় রাখো। এগুলো কিন্তু ছোটো টপিকে কোশ্চেন কিন্তু আসতে লক্ষ্য করা যায়। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? রেসপন্স করবে।
হয়েছে না হয়নি? হয়েছে। চলো নেক্সট আমার যেটা ছোট্ট করে জেনে নেওয়া দরকার যে ডাক্তারি থার্মোমিটারের ক্ষেত্রে একটা স্পেশাল পয়েন্ট নোট ডাউন করে আমি নোটে দিয়ে দেবো, যে ডাক্তারি থার্মোমিটারে মেনলি কিসের ভিত্তিতে করা হয়? ফারেনহাইটের ভিত্তিতে। সেখানে কোথায় তীর চিহ্ন এরকম টাইপের চিহ্ন কোথায় থাকে? এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইটে, যার ঊর্ধ্বে গেলে কি মনে হয় যে জ্বর হয়েছে, এই চিহ্নটা ইউজ করা হয়। এইগুলো তোমাদের একটু জেনে নেওয়া দরকার, কারণ তোমাদের তো যে লাইনে পড়তে যাচ্ছ সেখানে তো মেডিকেল ইউজটা বেশি, তাই ছোটো ছোটো জিনিসগুলো আমি বলে দিচ্ছি। নোটে যে নোটটা দেবো সেখানে ডিটেলসে দেওয়া থাকবে। হচ্ছে চলো নেক্সট নোট ডাউন করে নাও যে কার্য ও তাপের তুল্যতা সংক্রান্ত সূত্র লিখে নাও, যে কার্য ও তাপের তুল্যতা সূত্র একদম সহজ, যে সূত্রটাকে আমরা কি বলতে পারি? জুলের সূত্র বলা যায়। দেখো এই সূত্রগুলো জুল আবিষ্কার করছে, জুলের সূত্র বলতে পারি, যে আবিষ্কার করবে তার নাম কিন্তু আমরা এইভাবে ইউজ করতেই পারি। চলো এই সূত্রের ভাষা কী বা এই সূত্রের স্টেটমেন্টটা কী বলেছে ভালো করে শুনে নাও, যে কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও তাপ পরস্পরে কী হয়? সমানুপাতিক হয়। জাস্ট এইটুকু, ঠিক আছে? লিখে নাও, কার্যকে সম্পূর্ণভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক। জাস্ট এইটুকু, পরস্পরের সমানুপাতিক। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে বলতে পারি যে কৃতকার্য ডাব্লু আর তার সঙ্গে কী সমানুপাতিক হবে? তাপ বা হিট সমানুপাতিক। তাহলে একটা ধ্রুবককে ধ্রুবক গুণ করা প্রয়োজনীয় সমানুপাতিক চিহ্নকে তুলতে হয়। তাহলে জে ইন্টু এইচ, যেটাকে কী বলা হয়? যেটাকে বলা হয় জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। হ্যাঁ কি না? এই জুল তুল্যাঙ্কের মান কত? এই জুল তুল্যাঙ্কের মান হচ্ছে 4.2 × 10⁷ কী হবে? আর্গ পার ক্যালোরি। মনে রাখো মানটা, এটা কিন্তু সিজিএসে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিজিএসে এর একক হচ্ছে আর্গ পার ক্যালোরি, আর এখানে কি হয়? এখানের মান কত? 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি হচ্ছে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এসআই পদ্ধতির মান কত? এসআই পদ্ধতির মান হচ্ছে 1। ঠিক আছে, এসআই পদ্ধতির মান কত? এসআই পদ্ধতির মান হচ্ছে 1। কোনো অসুবিধা নেই। বিজ্ঞানী জেমস জুল নাম অনুসারে এটা কিন্তু জুলের সূত্র হিসাবে আমরা ইউজ করি। বলো, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। বলো, ঊর্ধ্বপাতন মানে এমন কিছু জিনিস রয়েছে যেমন কর্পূর, নিশাদল, ন্যাপথলিন ডাইরেক্ট কঠিন থেকে গ্যাস হয়ে যায়। তাহলে নোট ডাউন করে নাও, ডাইরেক্ট কঠিন পদার্থ থেকে গ্যাসে রূপান্তর। তবে হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। নেক্সট, অবপাতন বলতে কি? যে বিশেষ প্রক্রিয়া বাষ্প তাপ বর্জন করে সরাসরি কঠিনে পরিণত হয়, খুব রেয়ার দেখা যায়। গ্যাস টু কঠিন, এটা কার ক্ষেত্রে লক্ষ্য করা যায় বলতে পারবে? বুদ্ধি করে বলো তো, অবপাতন কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? লিখে নাও, শুষ্ক বরফ। মনে পড়ছে? দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড, শুষ্ক বরফ। হ্যাঁ কি না? আর ঊর্ধ্বপাতন কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? ঊর্ধ্বপাতন লক্ষ্য করা যায় কর্পূর, ন্যাপথলিন প্রভৃতি। বোঝা গেছে? আর বাকিগুলো প্রত্যেকটা জলের ক্ষেত্রে বা এমনি ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বলো, অবস্থার পরিবর্তনে এই টপিকটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো রিপ্লাই করো। আরে শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে? বোঝা গেছে? তাহলে অবস্থার পরিবর্তনে এই টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, তাহলে আমি এরপরে কী কী নোটে দেব, নোট থেকে কী কী পড়তে হবে। নোট থেকে পড়তে হবে, দেখো, গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক। পারা যাবে? গলনাঙ্ক কাকে বলে? যে বিশেষ তাপমাত্রায় কঠিন তরলে পরিণত হয় ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। হ্যাঁ কি না? যে বিশেষ উষ্ণতায় তরল গ্যাসে পরিণত তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। যেখানে তরল কঠিনে পরিণত তাকে হিমাঙ্ক বলা হয়।
যেখানে গ্যাস তরলে পড়ে থাকে ঘনী ভবনাঙ্ক বা কনডেনসেশন পয়েন্ট বলা হয়। এইগুলো প্রত্যেকটা, এই প্রথম চারটের ক্ষেত্রে প্রত্যেকটা বিভিন্ন বিন্দু বর্তমান। গলনের ক্ষেত্রে নোট ডাউন করে নাও গলনাঙ্ক, বাষ্পীভবনের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক, ঘনীভবনের ক্ষেত্রে ঘনীভবনাঙ্ক, যাকে কনডেনসেশন পয়েন্ট বলা হয়, আর হিমায়নের ক্ষেত্রে হিমাঙ্ক। হ্যাঁ কি না? তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো নোটে কি দেবো, দেখো নোটে দেবো ছোটো ছোটো কিছু পয়েন্ট অ্যাড করা আছে। গ্যাস আর বাষ্প এর সাধারণ পার্থক্য, বাষ্পর আবার কিছু ভাগ, সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প। তারপরে তরলের একটা বিশেষ ধর্ম পুনঃস্থিতিভবন। পুনঃস্থিতিভবন কাকে বলে এটা ছোট্ট করে বলে যাচ্ছি, নোটে ভালো করে দেওয়া আছে, যে চাপ প্রয়োগে গলে যাওয়া দুটো পদার্থ বা গলতে শুরু করা দুটো পদার্থের মধ্যে, তাদের মধ্যে টেম্পারেচারকে কমিয়ে তাদের একটা সংযুক্ত করা পদ্ধতিকে পুনঃস্থিতিভবন বলা হয়। এই কারণে দুটো বরফকে খুব জোরে চেপে ধরলে বরফ দুটো আটকে যায়, একে বলা হয় পুনঃস্থিতিভবন। এটা পুরোপুরি চাপ প্রয়োগের ওপর প্রক্রিয়া। এই পুনঃস্থিতিভবনের ওপর যেটা ডিপেন্ড করে তৈরি করা সেটা হচ্ছে কি হিমমিশ্র। হিমমিশ্র আমরা জানি 3 ভাগ ওজনের বরফগুলোর সঙ্গে 1 ভাগ ওজনের লবণ মিশিয়ে তৈরি করা হয়, যার কাজ কি, যেগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কোনো কিছু সংরক্ষণের কাজে লাগে। এই ছোট ছোট পয়েন্টগুলো আমি নোটে তোমাদের দিয়ে দিচ্ছি।